নমস্কার, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আপনি কি হতাশায় ভুগছেন? আর্থিক সমস্যা? আপনার জীবন কি ঢেকে যাচ্ছে হতাশার ঘন অন্ধকারে? বাস্তুবিদ, জ্যোতিষবিদ, হস্তরেখাবিদ জ্যোতিষী সুরজিৎ সেখান থেকে আপনাকে নিয়ে আসতে পারে আলোর পথে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী সুরজিৎ। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কচ্ছপের আংটি সম্বন্ধে। আপনারা সকলেই কচ্ছপের আংটি সম্বন্ধে কম বেশি জেনে থাকেন। তা আজকে আপনাদের সামনে এই কচ্ছপের আংটি সম্বন্ধে খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। পৌরাণিক মতে কচ্ছপ হলো বিষ্ণু অবতার। সমুদ্র মন্থনের সময় সারা বিশ্বকে পিঠের মধ্যে আগলে রেখেছিলেন বিষ্ণু কচ্ছপ অবতার রূপে। তাই এটিকে কুর্ম অবতারও বলা হয়। এই আংটি আমরা কেন ধারণ করব বা আপনারা কেন ধারণ করবেন? এই আংটি ধারণে কি আসলেই সুফল ঘটে? এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। তার আগে সমস্ত প্রিয় দর্শকদের বলবো, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায় এবং আমি চেষ্টা করব আগামী দিনে আরও সুন্দর সুন্দর তথ্য আপনাদের সামনে আলোচনা করার। আর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সঠিক তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হবার। হ্যাঁ, যেটি বলছিলাম, কেন এই আংটি আমরা ধারণ করব? অর্থনৈতিক সংকটকে দূর করতে আমরা এই কচ্ছপের আংটি ধারণ করব। সমুদ্র মন্থন করে মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে, তাই মা লক্ষ্মী ধন দৌলতের অধিপতি। তাই আমরা এই কচ্ছপের আংটি ধারণ করলে আর্থিক সংকট দূর হয়। এছাড়াও কচ্ছপের দীর্ঘায়ু থাকার কারণে আমাদের বা আপনাদের প্রত্যেকের আয়ুর বৃদ্ধি ঘটে। কোন কোন জাতক বা জাতিকারা এই আংটি ধারণ করবেন না? শুনুন, আপনারা চলার পথে, বাজারে, দোকানে কিংবা খেলার মাঠে অনেক জায়গায় দেখতে পাবেন যে অনেক সহপাঠী কিংবা বন্ধু বা আত্মীয় স্বজন কারো না কারো হাতে এই ধরনের আংটি পরতে দেখা যায়। আসলে যদি তাদের জিজ্ঞেস করা হয় যে এই আংটিটা কেন আপনি ধারণ করছেন, তিনি প্রথমেই বলবে, ওই লোককে দেখলাম ধারণ করতে বা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম যে এই আংটি ধারণ করলে নাকি অর্থনৈতিক সংকট দূর হয়, টাকা পয়সা আসে। কিন্তু বন্ধুরা, আমি বলবো, কোনো একটা কিছু সম্পূর্ণ সঠিকভাবে না জেনে করলে তার সমস্যা সমাধানের পরিবর্তে সমস্যা আরও বেড়েই থাকে। তা আমি বলবো আপনারা সঠিক জিনিসটি জানুন, তারপর ব্যবহার করুন। সঠিক জিনিসটি না জেনে ব্যবহার করলে কোনো কিছুর যেমন প্রতিক্রিয়া আছে তেমনি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এইবার পজিটিভ বা নেগেটিভ ভাব প্রত্যেকটা জিনিসের ওপরেই রয়েছে। আজকে যেই ধরনের জাতক বা জাতিকাদের এই আংটি পরা নিষেধ, তারা যদি এই আংটি পরে তাহলে পজিটিভ কাজের বা ভালো কাজের পরিবর্তে খারাপ কাজও দেখা দিতে পারে। যেমন ধরুন, মেষ রাশি হচ্ছে 12টি: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে 12টি রাশি। এই 12টি রাশির মধ্যে কেবলমাত্র মেষ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এই 4 রাশির জাতক বা জাতিকারা এই আংটি ধারণ করতে পারবে না। মেষ রাশির
জাতক বা জাতিকার অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ। এই রাশির জাতক বা জাতিকা যদি এই আংটি ব্যবহার করে তাহলে তার ভালো দিকের পরিবর্তে খারাপ দিক বেশি হবে। এবং কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। এই রাশির কোনো জাতক বা জাতিকা এই ধরনের আংটি ব্যবহারে কিন্তু তার ব্যবসায় চরম রূপে ক্ষতিগ্রস্ত হতে পারে সে। এবার আসি বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এই রাশির অধিপতি যেহেতু মঙ্গল, অতএব মেষ রাশির মতো এই রাশিরও অধিপতি মঙ্গল থাকার কারণে এই ধরনের জাতক বা জাতিকারা কিছুতেই এই আংটি পরা উচিত নয়। তাহলে তার কর্মস্থান, সাংসারিক, দাম্পত্য সব বিষয়েই অ্যাভারেজের উপরে, টোটালের উপরেই তার কুপ্রভাব দেখা দেবে। এবার আসি মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই রাশিরও এই আংটি ব্যবহার করা উচিত নয়। তাদের উচিত কাঁসার, সোনা, কাঁসা অথবা যে কোনো হলদে ফুল দান করা। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম কোন কোন জাতক বা জাতিকারা এই ধরনের আংটি ব্যবহার করবে। এই 4 ধরনের জাতক বা জাতিকারা ব্যতীত বাকি 8 ধরনের জাতক বা জাতিকারা এই আংটি অবশ্যই ব্যবহার করতে পারে। বন্ধুরা, আমি জ্যোতিষী শ্রী সুরজিৎ বলছি, এই আংটি ধারণে 100% ফল হবেই হবে যদি আপনি সম্পূর্ণ বিধি মেনে এবং সঠিক কাজ করে আপনি এই আংটি ধারণ করেন। আগুনে হাত দিলে যেমন হাত পোড়ে, এটাই বাস্তব, এটাই সত্য। জলে হাত দিলে যেমন হাত ভেজে, তেমনি এই আংটি ধারণে আপনার উন্নতি ঘটবেই ঘটবে। এইবার আসি কোন কোন আঙুলে এই আংটি ধারণ করতে হবে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে ছেলেদের জন্য ডান হাত আর মেয়েদের জন্য বাম হাত। ডান হাতের তর্জনী অথবা মধ্যমা আঙুলে ছেলেদের ব্যবহার করতে হবে এবং মেয়েদের বাঁ হাতের তর্জনী অথবা মধ্যমা আঙুলে এই আংটি ব্যবহার করতে হবে। তবে বিশেষভাবে লক্ষ্য রাখবেন, এই আংটি ব্যবহার করার সময় অবশ্যই যেন এই আংটির মুখটি যাতে নিজের দিকে, লেজটি যাতে বাইরের দিকে থাকে। যদি ভুলেও এটি উল্টো করে পরা হয় তাহলে মনে করবেন অর্থ সঞ্চয়ের পরিবর্তে অর্থনৈতিক সংকট দূর হওয়ার পরিবর্তে অর্থ যেমন ব্যয় হবে, অর্থনৈতিক সংকট ক্রমাগত বেড়েই থাকবে, বেড়েই চলবে। এইবার কথা হচ্ছে, আমরা সকলেই দোকান থেকে যদি আমরা এই আংটি কিনতে যাই, হয়তো 15, 16, 14 মাপের আংটি 300, 350 টাকার মধ্যে হবে। আর যদি একটু বড় 18, 20, 22, 24 তাহলে হয়তো 500, 550 টাকা লাগবে দোকান থেকে কিনতে গেলে। কিন্তু অনেকেরই হয়তো বন্ধু পয়সা রয়েছে, আমি দোকানে গেলাম, কোনো সোনার দোকানে গেলাম, এরকম একটা আংটি আমি সংগ্রহ করলাম, টাকা দিয়ে কিনলাম, এসে আমি পরে ফেললাম। তাহলে বন্ধু কোনো কাজ হবে না। আপনাকে পড়তে হবে যে কোনো বৃহস্পতি অথবা শুক্রবার, মধ্যমা অথবা তর্জনী আঙুলে, এবং পড়তে হবে যেসব রাশির পড়লে কোনো অসুবিধা হবে না। আমি বলেছি ওই 4টি রাশি ব্যতীত, যেমন মেষ, কন্যা, বৃশ্চিক এবং মীন, এই 4টি রাশি ব্যতীত যে কোনো ব্যক্তি এই আংটি ধারণ করলে অবশ্যই সুফল হবে। তবে আবার বলবো, ধারণ করার আগে সঠিক বিধি পালন করে অবশ্যই যদি আপনি ধারণ করতে পারেন এই আংটি 100% তবে বন্ধুরা 100% মানে চিরসত্য, মানে 100 মানে হচ্ছে 100-র মধ্যে 100, তার মানে চিরসত্য। অতএব এই আংটি কাজ করতে বাধ্য, কাজ করবেই করবে। কিন্তু কথা হচ্ছে, এই আংটি ধারণ করার আগে আপনাকে ভালো দিন দেখে, ভালো যোগ দেখে, যেমন শিব যোগ, ধ্রুব যোগ, যে কোনো একটা ভালো যোগ দেখে এই আংটি আপনাকে ঠাকুর ঘরের ঈশান কোণে কোনো একটা পাত্রে শুদ্ধ জল, কিংবা যার বাড়ির পাশে আশেপাশে গঙ্গার জল আছে তো খুব ভালো কথা, গঙ্গার জল থাকলে ফার্স্ট চয়েস, কোনো দ্বিতীয় কোনো কথা নেই। গঙ্গার জল থাকলে গঙ্গার জল, আর যদি গঙ্গার জল না থাকে, গঙ্গার জলের মধ্যে একটি তুলসী পাতা দিয়ে সেই জলে আপনি ঈশান কোণে রেখে, মুখটি যাতে কচ্ছপের ঈশান কোণে থাকে,
এই মুখটি যাতে জলের ওপরে থাকে সেই অবস্থায় ডুবিয়ে রেখে কচ্ছপটিকে মিনিমাম 2 ঘন্টা ম্যাক্সিমাম 3 ঘন্টা আপনাকে রাখার পর এটাকে আপনার পঞ্চগব্য দিয়ে শোধন করতে হবে। যদিও যে কোনো মানুষের দ্বারা সম্ভব না এই কাজটি করা, কারণ হচ্ছে উপনয়ন নেওয়া বা কোনো পুরোহিত পুজো পাঠ করে, পৌরোহিত্য কাজ জানা আছে, সেই ধরনের ব্যক্তি যদি জ্যোতিষ কার্যের সাথে যুক্ত থাকে, অ্যাস্ট্রোলজি তার জানা থাকে, তবে তার দ্বারাই সম্ভব। বন্ধুরা, পঞ্চগব্য দ্বারা শোধন করতে গেলে তার কি করতে হবে, কি কি দরকার? পঞ্চগব্য হচ্ছে 5টা জিনিস। প্রথমে গায়ত্রী মন্ত্র, তারপরে একে একে করে গোচনা, গোময়, দুধ, দই এবং ঘৃত বা ঘি, এই 5টি দ্রব্যের 5টি মন্ত্র রয়েছে। এই 5টি মন্ত্র একে একে করে আবার শেষে গায়ত্রী জপ করে এইভাবে পঞ্চগব্য দ্বারা শোধন করলে আপনার আংটি কাজ করতে বাধ্য, কথা বলতে বাধ্য, আংটি আপনার অবশ্যই কাজ করবে। এবং পঞ্চগব্য দ্বারা শোধন করার পর সেটিকে প্রাণ প্রতিষ্ঠা এবং পুজো করে তারপর আপনাকে ইষ্ট দেবতা, অর্থাৎ আপনি যেই দেবতাকে সবথেকে বেশি মানেন, শ্রদ্ধা করেন, বিশ্বাস করেন, সেই দেবতার নাম করে মহামন্ত্র জপ করে, যদি দীক্ষা মন্ত্র নিয়ে থাকেন সেই দীক্ষা মন্ত্র জপ করে এই আংটি যদি আপনি ধারণ করেন, অবশ্যই আপনার কাজ হবে। বন্ধুরা, যদি এই কাজগুলো আপনাদের কাছে কঠিন বলে মনে হয় তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমার শরণাপন্ন হতে পারেন। আমি জ্যোতিষী শ্রী সুরজিৎ, আপনাদের কাজের জন্য সর্বদা আপনাদের কাছে আমি বাধ্য আপনাদের জন্য কাজ করে দিতে। আমি আপনাদের কাজ করে দেব সঠিকভাবে এবং গ্যারান্টি সহকারে কাজ হতে আপনার বাধ্য। আমি জ্যোতিষী সুরজিৎ, আপনাদের জন্য সঠিক পথে সঠিক পরামর্শ দেবার জন্য। আর আরেকটা কথা বলবো, এই কচ্ছপ বাস্তুতে কচ্ছপের ব্যবহার কিভাবে করবেন। যদি আপনার বাস্তুতে ব্যবহার করতে চান তাহলে ঠাকুর ঘরের ঈশান কোণে কোনো একটি জলপাত্রে ওই একই নিয়ম অনুযায়ী মুখটি বের করে সারা শরীরটি ডুবিয়ে রেখে গঙ্গার জল বা শুদ্ধ জলে আপনি ঈশান কোণে মুখ করে কচ্ছপটিকে আপনি জলের মধ্যে চুবিয়ে রাখতে পারেন। তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে এবং আর্থিক সংকট দূর হবে। কচ্ছপ অবশ্যই হতে তামার কিংবা পেতলের বা রূপোর, আপনার যেরকম সম্ভব সেরকম করবেন। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।